আদিবের হুটহাট কাছে আসাটা আদ্রিতার জন্য বড্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। মানুষটার সঙ্গে সে এখনও সহজ হতে পারেনি। সময়ে অসময়ে তার সম্মোহন চাহনি, নরম স্বরের উক্তি, আদুরে ছোঁয়া বুকে অন্যরকম অনুভূতির সঞ্চার করে। সেই অনুভূতিকে আদ্রিতার কাছে মিষ্টিদায়ক যন্ত্রণা বলে মনে হয়। প্রেমে পড়ার পর থেকে সে চাইতো আদিব যেন তার কাছাকাছি থাকে, আদুরে আশ্বাস দিয়ে তাকে যেন ভালোবাসায় মুড়িয়ে রাখে সব সময়। কিন্তু মানুষটা এখন কাছে আসলে বড্ড নাজেহাল হয়ে পড়ে সে। অনুভূতির তাড়নায় তীব্র কম্পনে কম্পিত হয় সর্বাঙ্গ। কি মুশকিল! লাজুক আদ্রিতা ধীরে ধীরে বুজে রাখা চোখ দুটো খুলে সামনে চায়। রুদ্ধশ্বাসটা সশব্দে ছেড়ে নিজের কোলের দিকে নজর রাখে। আদিব তার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে। তার মুখটা আদ্রিতার উদরে গুজে রাখা, যার দরুন তার গরম নিঃশ্বাস উদর জুড়ে আছড়ে পড়াতে ক্ষণে ক্ষণে শিহরিত হয়ে উঠছে আদ্রিতা। আদিবের ক্লান্ত মুখশ্রী নজরে এলে আদ্রিতা তার চুলের ভাঁজে হাত রাখে। ঝরঝরে চুলগুলো আলতো হাতে বুলিয়ে দিতে আদিব চোখ খুলে আচমকা। অনিমেষ নেত্রে কিছুক্ষণ চেয়ে থেকে আওড়ায়, প্রচণ্ড মাথা ব্যথা করছে বউ, একটু কাছে থাক, মাথা টিপে দে। আদ্রিতা বিচলিত হয়, করুণ মুখে শুধায়, কফি এনে দেই? বেশি ব্যথা করছে? আদিব ঘাড় নাড়ে, নিচু স্বরে বলে, ব্যথাটা বেশি, মেডিসিন নিতে হবে। তাহলে বাড়ির ভেতরে আসুন, কিছু খেয়ে মেডিসিন নেবেন। আদিব এবার নিজের ঠোঁট এলিয়ে হেসে জবাব দেয়, ওকে, এত চিন্তা করার কিছু হয়নি। স্বামীর সেবা কর, চুলে হাত বুলিয়ে দে, ভালো লাগছে তো। কথা শেষ করে আদিব ফের চোখ বুঝল। আদ্রিতা খুব যত্ন সহকারে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। শান্তিতে আদিবের চোখ দুটো মুদিয়ে রাখা। আদ্রিতা অপলক চেয়ে আছে তার সুদর্শন পুরুষটার দিকে। কি মায়া তার চেহারায়! শ্যামরঙা পুরুষরা বুঝি এতটা নজর কাড়া হয়। ঘন পল্লব বিশিষ্ট চোখ দুটো, খাড়া নাসিকা, চিকন ঠোঁট দুটো দেখলে আদ্রিতা বারবার থমকে যায়। একদম চক্ষু ফেরাতে ইচ্ছে হয় না তার মায়াময় চেহারা থেকে। এক দৃষ্টিতে চেয়ে থাকাকালীন আদ্রিতার মনে হঠাৎ অদ্ভুত এক ইচ্ছেরা আনাগোনা করল। আদিবের বুজে রাখা চোখ দুটোতে ওষ্ঠ স্পর্শের বর্ষণ বইয়ে দিতে মন চাইল। মায়াময় মুখটাতে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে দিতে মনটা কেমন আঁকু পাকু করছে তার। নিজের এহে নির্লজ্জ চাওয়াতে নিজেকে ভর্ৎসনা করল সে। আড়ষ্ট হয়ে এদিক সেদিক দৃষ্টি ফেলল। গাড়িটা দরজাটা ভেতর থেকে বন্ধ। তারা দুজন ব্যতীত আশেপাশে আর কেউই নেই। আদ্রিতা বুঝতে পারছে না গাড়ির ড্রাইভারটা কোথায় গেল। আদ্রিতার ভাবনার মাঝে হঠাৎ কল এলো আদিবের ফোনে। রিংটনের আওয়াজে আদিব খানিক নড়ে চড়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। আদ্রিতা দেখতে পেল সোহান কল দিয়েছে তার ফোনে। আদিব কিয়ৎক্ষণ বাদে কল রিসিভ করলো। ফের চোখ বুজে মৃদু স্বরে বলল, হ্যাঁ বল, কোথায় তুই? বউয়ের কোলে? কেন, কি দরকার? সোহান থতমত খেলো, দুষ্টুমি স্বরে বলল, বিয়ে বাড়িতে প্রাইভেসি পেলি কি করে, কেমনি কি ভাই? আদিব চোখ মেলে আদ্রিতার দিকে তাকালো। মেয়েটার লাল রঙা ফুলো দুটো গাল দেখে বোঝা যাচ্ছে ভীষণ লজ্জা পাচ্ছে সে। আদিব এতে ঠোঁট টিপে হাসলে আদ্রিতা সরু চোখে তাকালো। এ চাহনিতে যেন এক অদৃশ্য শাসন বিদ্যমান। আদিবের হাসি গাঢ় হলেও সোহানের উদ্দেশ্যে থমথমে গলায় বলল, প্রাইভেসি আমি করে নিয়েছি, তুই কোন মতলবে ফোন দিয়েছিস সেটা বল। বোর ফিল হচ্ছে রে, তোর কথা মেনে যদি বিয়েতে আসতাম তাহলে তো ভালোই হতো। সোহানের সহজ স্বীকারোক্তিতে আদিব টিপ্পনি কেটে বলল, ভালো তো হতোই, আমার বোন যে আছে তাকে দুনয়ন ভরে দেখতি, তখন একদম বোর ফিল হতো না, তাই না? সোহান সশব্দে হেসে দিল। এবার পর মুহূর্তে বলে উঠল, এত বুঝিস কেন? যাই হোক, তোর বউয়ের সামনে আর কথা না বললাম, বাসায় ফিরে একটু ইনভাইট করিস,
শত হলো আমি তোর বোনজামাই হতে চলেছি, বুঝলি? আদিবের উত্তরের অপেক্ষা না করে সোহান কথা শেষ করেই কল কাটল, কারণ সে জানে আদিব এখন তাকে কিছু কথা শোনাবে যা আদ্রিতার সামনে বললে তার মান সম্মান একদম প্লাস্টিক হয়ে যাবে। ফোনটা পকেটে ঢুকে আদিব আদ্রিতার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তার বউয়ের ভোঁতা মুখটা দেখে সশব্দে হেসে হাত বাড়িয়ে তার থুতনি ছুঁয়ে দিল। সহাস্য মুখে উত্তর করল, আমি সদা সর্বদা সত্য কথা বলতে পছন্দ করি। এভাবে সেনা থেকে স্বামীকে আদর করো, অসংখ্য সওয়াব পাবি, বুঝলি? বৌভাতের আয়োজন করা হয়েছে রানদের বাসার নিচে। সকলেই সকাল থেকে নিয়ে ব্যস্ত ছিল খুব। রানের সঙ্গে তার বন্ধুরাও যথেষ্ট হেল্প করেছে বিভিন্ন কাজে। অতিথি আপ্যায়নে তারা কোনো ত্রুটি রাখেনি। দুপুর গড়িয়ে যখন বিকেল নামলো তখন মেহমানের ভিড় একটু কমে আসলো। এখন শুধু নিজেদের চেনা পরিচিত মানুষগুলোর খাবার খাওয়া বাকি। রান এক ফাঁকে তাদের ডেকে নিয়ে আসলো। নিজের বন্ধুদের নিয়ে একটা টেবিল বুক করে বসেছে সে। বাকিগুলো তো অন্যান্য আত্মীয় স্বজন। আদ্রিতা তার ফ্যামিলির সঙ্গে একটা টেবিলে বসেছে। তার পাশে আরাফ নিজের আসন গেড়ে বসেছে। হঠাৎ তাদের পাশের টেবিলে আদিবকে বসতে দেখে আরাফ লাফিয়ে উঠল। হাত নাড়িয়ে চেঁচিয়ে বলল, আদিব ভাইয়া, আমি তোমার কাছে আসি। আদিব তার চেঁচানো শুনে পাশ ফিরে তাকালো। আরাফের উল্লসিত মুখটা দেখে মাথা নেড়ে সায় জানালো, আয়। আরাফকে আর পায়কে দৌড়ে ছুটে গেল আদিবের কাছে। আদ্রিতা সরু চোখে তা দেখে মুখ বাঁকালো। হুট করে আদিবের দিকে চোখ গেলে তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে আদ্রিতা ভিমরি খেয়ে মাথা নুয়ালো। আরবকে নিজের পাশে বসিয়েছে আদিব। তার প্লেটে রোস্ট তুলে দিয়ে কাট কাট ভঙ্গিমায় আদেশ ছুড়ল, যা দিব সবটা খেয়ে শেষ করবি। বোনের মতো খাবার নিয়ে তালবাহানা করবি না, বুঝলি? আরব অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। মনে মনে বলছে, এখানে না এলেই ভালো হতো। ভাইয়া এখন ঠেসে ঠুসে খাবার গিলাবে। আরাফের দৃষ্টি বুঝেও আদিবের মাঝে কোনো ভাবান্তর হলো না। নিজে খেতে নিয়ে আরাফের উদ্দেশ্যে বলল, খাওয়া শুরু করো ফার্স্ট। আরাফ মাথা নেড়ে খেতে থাকে। তার অবস্থা দেখে তাহির সশব্দে হেসে বলে ওঠে, আহারে, আদিবের শালাবাবু এখানে আইসা ফাইসা গেছে। আরাফ সচকিত হয়ে তাকালো। সন্দিহান কণ্ঠে বলল, ভাইয়ার শালাবাবুকে? আরাফের অবুঝ বাণী শুনে আদিবের বন্ধুরা গা কাঁপিয়ে হাসতে শুরু করল। আরাফ তা দেখে আহম্মক হয়ে চেয়ে থাকলে আদিবের গমগমে কণ্ঠস্বর কানে বাজল, পাকনা, তোকে এত বুঝতে হবে না, খেতে বলেছি, খা। আরাফ আর অন্যদিকে মনোযোগ না দিয়ে খাবারে মন দেয়। আদিব এই ফাঁকে গরম চোখে বন্ধুদের শাসাতে ভুলে না। সন্ধ্যা নেমেছে। আধারের নিস্তব্ধ পরিবেশ, কুয়াশায় মুড়ানো চারিদিক। আদিবরা বাসায় ফিরেছে আজ 5 দিন। বিয়ে থেকে ফিরে সকলেই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে ফের। আজ অফিস থেকে আদিব ফিরেছে সন্ধ্যা 7টায়। তার সঙ্গে এসেছে সোহান। ছেলেটা খুব জ্বালাস ছিল তাকে ইদানিং। চেয়ে চেয়ে দাওয়াত নেওয়া যাকে বলে। আদিব না পারতে তাকে নিয়ে এসেছে আজ। সোহানের কথা ভেবে ভেতরে ভেতরে তার হাসি পেলেও ওপর থেকে গম্ভীর ভাবভঙ্গি বজায় রেখে বাসায় প্রবেশ করে সে। ড্রয়িং রুমে তার মা চাচিরা বসে গল্প করছেন। সোহানকে দেখতে পেয়ে আফসানা স্বচ্ছ হাসিতে উঠে আসেন। সোহানও প্রফুল্ল মনে কাছে এসে শুধালো, কেমন আছো খালামণি? আমি ভালো আছি। তোর মা পাঠিয়েছে বুঝি? কতদিন পর এলি? সোহান ঠোঁট টিপে হেসে আদিবকে ইশারা করে বলল, তোমার বোন পাঠায়নি? আদিব নিয়ে এলো আমাকে, বলল, তুমি নাকি মিস করছো আমাকে। আদিব চোখা নজরে তাকায়। সে কথা কখন বলল? নিজেই তো সেধে সেধে দাওয়াত নিল, পোল্টিবাস একটা। আদিব কথা না বাড়িয়ে দোতলার দিকে পা বাড়ালো। আফসানা তখন পেছন থেকে ছেলেকে বললেন, ফ্রেশ হয়ে নিচে আয় আদিব। সোহান ততক্ষণে মরিয়ম ও তনিমা বেগমের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত হলো। মরিয়ম এক পর্যায়ে হাসি মুখে বললেন, তুমি বসো বাবা, আমি নাস্তা নিয়ে আসছি। সোহান স্মিত হেসে সোফায় বসলো। মরিয়ম রান্নাঘরের দিকে ছুটলে তনিমা বেগম গেলেন মৌকে ডাকতে। আফসানা তাদের ছোটাছুটি দেখে ঠোঁট এলিয়ে হেসে বোন ছেলের পাশে এসে বলল,
টিপ্পনি কেটে বলল, হবু বউয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে জেগেছে না? সোহান এ যাত্রায় চাপা স্বরে হাসল। আফসানার সঙ্গে সে বেশ ফ্রি, মাকে যে কথা বলে না সেই কথা আফসানার সঙ্গে শেয়ার করে সে। খালামণির দিকে চেয়ে সে এবার আফসোসের স্বরে বলে উঠল, বিয়ে তো ঠিকঠাক তোমরাই করেছ, তবে কনের নাম্বারটা তো দাওনি। আমাদের কথা বলে সহজ হওয়া দরকার না? তোমার ছেলে শুধু নিজেরটাই বুঝে খালামণি। আমি কতদিন ধরে নাম্বার চাইছে অথচ দিল না, বলে কিনা বিয়ের পর কথা বলবি। সোহানের কথা শুনে মিটিমিটি হাসলেন আফসানা বেগম। তার পিঠে চাপড় দিয়ে সহাস্য মুখে বললেন, তোরা দুইটাই ফাজিল। বেকুল হৃদয়, দুরু দুরু কম্পনে বক্ষস্থল অস্থির, উচ্চাটনাতায় রীতিমতো হাঁসফাঁস করছে মৌ। চাচির ডাকে কিছুক্ষণ পূর্বে ড্রয়িং রুমে এসেছিল সে। সোহানের আগমনের কথা শুনে তার মনে তখন থেকে উত্তাল ঝড় বইছে। কোনোরূপে অস্থির মনকে সুস্থির করে মানুষটার কাছাকাছি এসেছিল সে। কিন্তু এখানে এসে সোহানের সম্মোহনে চাহনি দেখে মন আর সুস্থির রইল কই। বেসামাল বক্ষ স্পন্দনের তাড়নায় সে ক্রমশ নাজেহাল। আদিপ ও সোহান একসঙ্গে বসে নাস্তা করছে। সে আফসানার পাশে নিচু মুখে বসে থেকেও অনুভব করতে পারছে লোকটা বারবার ঘুরে ফিরে তাকেই দেখছে। এতে তীব্র অস্বস্তিতে জমে যাচ্ছে মৌ। হঠাৎ আদিবের গলার আওয়াজে মৌ সচকিত হয়ে মাথা তুলে। আদিব তাকে উদ্দেশ্য করেই কোমল স্বরে বলে ওঠে, সোহানকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয় যা। সোহান যেন আকাশের চাঁদ হাতে পেল। অনেকক্ষণ ধরে মৌয়ের সঙ্গে সে কথা বলার সুযোগ খুঁজে পাচ্ছিল শুধু। এবার সে সুযোগ পেয়ে সন্তুষ্ট মুখে তৎক্ষণাৎ আদিবের দিকে চাইলে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আফসানা মিটিমিটি হাসেন তাদের কার্যকলাপ দেখে। মৌ আর অরষ্ট হয় অবুজ নয়নে আদিবের দিকে চাইলে সে গম্ভীর কণ্ঠে ফের বলে ওঠে, যেতে বলেছে আমি। ভাইয়ের কঠোর স্বর শুনে মৌ ধাতস্থ হয়ে মাথা নোয়ায়। পরক্ষণে উঠে দাঁড়িয়ে হালকা আওয়াজে সোহানের উদ্দেশ্যে বলে, আসুন। আদিবকে এক পলক দেখে সোহান উঠে দাঁড়ায়। মৌ ততক্ষণে দোতলার সিঁড়ি ধরেছে যেতে নিয়ে সোহান আলতো হেসে চাপা স্বরে স্বগতোক্তি করে, খালামণি, তোমার ছেলে এত ভালো কিভাবে হলো সেটা বুঝে পাচ্ছি না। যাই হোক, থ্যাঙ্কস ভাই। সোহানের প্রস্থান দেখে আফসানা ঠোঁট এলিয়ে হাসল। আদিব নির্বিকার রইল। কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিকে চেয়ে থেকে বিড়বিড় করল, ড্রামাবাজ। আকাশে সর্বত্রই আজ তারার মেলা। গোলাকার চাঁদটা গগন মাঝে গাঢ়ভাবে সেটে আছে। চাঁদ ও নক্ষত্ররাজির এ মেলাবন্ধনে মৃদুমন্দ আলোতে এখন আফসাভাবে আলোকিত চারপাশ। মৌয়ের পিছু পিছু সোহান ছাদে এসে উপস্থিত হয়েছে। রেলিংয়ের কাজটায় আসতেই মেয়েটা হঠাৎ পা থামিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে গেছে। দৃষ্টি নিচু, মুখে লাজুকতার আভাস। মেয়েটার লজ্জার কারণ ধরতে পেরে সোহান খুব সঙ্গোপনে হাসে। তারপর ধীর কদমে একদম মৌয়ের পাশাপাশি রেলিং ঘেঁষে দাঁড়ায়। নর্মাল সালোয়ার কামিজ পরিহিত মেয়েটার দৃষ্টি খানিক এলোমেলো। কোন দিকে চেয়ে আসছে তা বোঝার আপাতত ভালো কোনো উপায় নেই। মাথা আজ ওড়না দ্বারা ঢাকা, শুধু মুখের এক পাশ আবছাভাবে দৃশ্যমান। নিগুড়ভাবে খানিক মেয়েটাকে পর্যবেক্ষণ করে সোহান তার মনোযোগ আকর্ষণের চেষ্টায় হালকা কাশে। অতঃপর নমনীয় স্বরে আওয়াজ তুলে, এই শোনো। এহেন আদুরে ডাকে কর্ণগোচর হলে মৌ অস্থিরতায় হাঁসফাঁস করে। বক্ষ স্পন্দন মুহূর্তে মাত্রাধিক বেড়ে যায়। কপালে আঙ্গুল ঘষে এদিক সেদিক দৃষ্টি ফেলে, অথচ একবারের জন্য পাশ ফিরে সোহানের হাস্যোজ্জ্বল মুখটা দেখে না। সোহান এবার ঠোঁট কামড়ে হাসে, মাথা চুলকে আকাশ পানে চায়। সে মূলত মৌকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। মেয়েটার পূর্ব পছন্দ আছে কিনা সেটা নিয়ে সন্দিহান ছিল। মায়ের কাছে অবশ্য এই টপিক তুলেছিল সে, কিন্তু তার ভাবনাকে পাত্তা না দিয়ে তিনি আশ্বস্ত করে বলেছেন মেয়েটা কোনো প্রেম ঘটিত সম্পর্কে জড়িত নেই। সোহান তখন বুঝার ভঙ্গিতে মাথা দুলালেও মনে একটা খসখসানি রয়েই যায় তার। মুখে সামনাসামনি এ ব্যাপারে প্রশ্ন করার ব্যাপক ইচ্ছা জাগে। তবে এই মুহূর্তে মৌয়ের লাজুক মুখটা দেখে তার ভাবনারা ভুল প্রমাণিত হয়। মনের খসখসানিটা নিমেষেই যেন উধাও হয়ে যায়।
প্রশ্নরা ছুটে পালায় দূরে কোথাও। মেয়েরা মূলত সব পুরুষকে দেখে লজ্জা পায় না, তারা তাকে দেখেই লজ্জা পায় যাকে তার একান্তই নিজের ব্যক্তিগত পুরুষ হিসেবে মনে প্রাণে ধারণ করে নেয়। মৌ তাকে দেখে পূর্বে কখনোই এমন লজ্জায় উৎকণ্ঠায় নাজেহাল হতো না, অন্য সবার মতো নর্মাল বিহেভ করত। অথচ বিয়ের কথাবার্তা ঠিকঠাক হওয়ার পরপরই মেয়েটা তার সামনে লাজুকতার ন্যায় নুয়ে যাচ্ছে। এটা তো গুড সাইন। সোহানের মনে প্রশান্তি বিরাজ করে। মৃদু শ্বাস ছেড়ে সে মৌয়ের দিকে দৃষ্টি তাক করে শুধায়, মৌ, বিয়েতে রাজি তুমি? মৌ শুকনো ঢোক গিলে কি জবাব দিবে তা ভেবে পাচ্ছে না সে। সোহান একই দৃষ্টিতে চেয়ে আছে, জবাবের প্রত্যাশে অধীর সে। মৌ এক পর্যায়ে কোনা চোখে তাকে একবার দেখে নিয়ে কোমল স্বরে প্রত্যুত্তর করে, সবাই তো রাজি, আমি তোমার কথা বললাম, তোমার কি মত? মৌখানিক ভড়কালো, অবুঝ দৃষ্টি তুলে সোহানের দিকে চাইলে সে বুঝানোর ভঙ্গিমায় বলতে শুরু করলো, দেখো, আগে আমাদের সম্পর্কটা একদম ভিন্ন ছিল। তখন আমাদের মাঝে প্রেম, বিয়ে হতে পারে এসব ভাবনা তোমার বা আমার কারো মধ্যেই ছিল না। সেই হিসাবে জানতে চাইছি, এখন তোমার কি অভিমত? আমাকে কি স্বামী হিসেবে মেনে নিতে পারবে? মৌ বুঝতে পারছে সোহানের খসখসানিটা। লোকটা কি বুঝতে চাইছে সে সম্পূর্ণ ধরে ফেলেছে। তাই সে কোনো রাগঢাক না রেখে সোজাসুজি বলল, আমার পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমার পছন্দের কেউ নেই যে তার জন্য বিয়েতে অমত করব। সোহান এবার নিশ্চিন্ত হলো। প্রলম্বিত শ্বাস ছেড়ে পরক্ষণে পিঞ্চ মেরে সেও জানিয়ে দিল, আমারও প্রেমিকা টেমিকা নেই, নিশ্চিন্তে থাকতে পারো তুমি। তা শুনে মৌ লাজুক হেসে অন্যদিকে মুখ ফেরায়। সোহান ঠোঁট এলিয়ে হাসে এতে করে। পরক্ষণে নিজের ফোনটা বের করে হাতে নেয়, গলা ছেড়ে মৌয়ের উদ্দেশ্যে বলে, এদিকে তাকাও একবার। মৌ চকিতে মাথা ঘুরিয়ে সলজ্জ দৃষ্টিতে চায়। সোহান নির্লিপ্ত নয়নে চেয়ে আছে তার দিকে। মৌ খানিক ভুরু কুঁচকালে সে নিজের ফোনটা এগিয়ে দিয়ে সাবলীল ভাষায় বলে ওঠে, তোমার নাম্বারটা সেভ করে দাও। এহেন কথায় মৌ কাঁপা কাঁপা হাতে বাড়িয়ে দেওয়া ফোনটা ধরে। লক খোলা থাকায় সে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে নাম্বারটা উঠিয়ে খানিক ভাবুক হয়। কি নামে সেভ করবে, তার নাম লিখবে কি? চোখ তুলে সোহানের দিকে চাইলে সে দুষ্টু হাসিতে বলে ওঠে, উড বি ওয়াইফ নামে সেভ হবে নাম্বারটা। মৌ থতমত খায়, দৃষ্টি নুয়ে ফোনের স্ক্রিনে রাখে। মেয়েটা লজ্জা পেয়েছে বুঝতে পেরে সোহান অগোচরে নিঃশব্দে গা কাঁপিয়ে হাসে। হাসির ধমক খানিক কমে এলে ফের দৃষ্টি ঘোরাফেরা করে তার দিকে। তার ফোনের স্ক্রিনে মৌয়ের কম্পনরত আঙুলগুলো নজরে এলে সে ঠোঁট কামড়ে কপাল চুলকায়। আদ্রিতা নিজের অপটু হাতে আজ ভীষণ কাজ করে চলেছে। একবার রান্নার কাজে মা চাচিদের সাহায্য করে যাচ্ছে, তো আর একবার ডাইনিং টেবিলে সাজাতে তৎপর হচ্ছে। চিংড়ির দো পেঁয়াজা আজ সে নিজ হাতে রান্না করেছে। আদিব খুব পছন্দ করে চিংড়ি মাছ। পছন্দের মানুষটার পছন্দের আইটেম রান্না করে বেশ ফুরফুরে লাগছে এখন তার। সোহান এখনও রয়ে গেছে, তাকে যেতে দেননি আফসানা। ডিনার সেরে তারপর বাসায় যাবার অনুমতি পেয়েছে সে। আদ্রিতার বাবা দুই চাচা অফিস থেকে ফিরেছেন খানিক আগে। তারা এবার ড্রয়িং রুমে গল্প গুজবে মশগুল। আদিব ও সোহানও তাদের পাশে ভদ্র ছেলের মেয়ে বসে আছে। কথার ফাঁকে ফাঁকে আদ্রিতাকে সূক্ষ্ম নজরে পরখ করছে আদিব। মেয়েটা আজ যেন পুরো দস্তর সংসারী রমণী হয়ে গেছে। তার মায়ের বারণ শুনেও ছোটাছুটি করে খাবার দ্বারা পরিবেশন টেবিল বা ডাইনিং টেবিল সাজাচ্ছে ধীর হস্তে। তার সম্পূর্ণ মনোযোগ এখন কাজে। আদিবকে যেন সে দেখেও দেখছে না। কি আশ্চর্য! এর মধ্যে মাহিম দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। সোহানকে দেখে মিটিমিটি হেসে এগিয়ে গেল সেদিকে। তার পাশে বসে চাপা স্বরে বলল, ভাইয়া আজ থেকে যান। সোহান সচকিত হয়। মাহিমের স্বচ্ছ হাসি দেখে মৃদু হাসে বলে, না ভাই, যেতে হবে, অফিস আছে কাল, তুমি যেও আমাদের বাসায়। মাহিম মুহূর্তে কাঁধ উঁচিয়ে ভাব নিয়ে বলল, বোনকে বিয়ে দিলে সেখানে যেতে তো হবেই। শত হলো আমি ভাই বলে কথা। আদিব ভাই, আমি, আরাফ তিনজন মিলেই যাব আপনাদের বাসায়। সোহান তার কথার প্রেক্ষিতে আলতো হাসে। পাশ থেকে আদিব ভুরু বাঁকিয়ে মাহিমের উদ্দেশ্যে বলে, তোর পড়া শেষ?
মাহিম হাস্যরত মুখটা ক্ষণিকে চুপসে যায় ভাইয়ের চোখা দৃষ্টি দেখে, তবু ভ্যাবলান্নয় হেসে কোনরূপ স্বগতোক্তি করে। সন্ধ্যা থেকে পড়ছি ভাইয়া, এবার খেতে আসলাম, তারপর আবার পড়তে যাব, প্রমিস। সুস্বাদু খাবারের ঘ্রাণে সত্যি ঘরে টিকে থাকা যাচ্ছে না। আদিব কিঞ্চিত চেয়ে থাকলেও মাহিমকে আর কিছু বলে না, পুনরায় নিজেদের আলাপে মগ্ন হয়। কিছুক্ষণের মধ্যে তাদের ডাইনিংয়ে ডাকা হলো। আলোচনা সমাপ্ত করে সেখানে উপস্থিত হয় সবাই। খাবার টেবিলে সবাই, গৃহিণীরা সার্ভ করে দেওয়ার জন্য সকলে চুপচাপ খাচ্ছে। আদিব খাওয়ার ফাঁকে একবার চোখ তুলে সামনে তাকালো। তার ঠিক সামনের চেয়ারটাতে আদ্রিতা বসেছে। আপাতত খাবারে মন নেই তার, শুধু উসখুস করে যাচ্ছে। ওর আজ কী হয়েছে আদিবের বোধগম্য হচ্ছে না। আদিব বিরক্তির শ্বাস ফেলে, অতঃপর অন্যমনস্ক আদ্রিতার উদ্দেশ্যে গমগমে আওয়াজে বলে, খাচ্ছিস না কেন? আদিবের চড়া কণ্ঠস্বরে সকলেই মাথা তোলে। আদ্রিতা তখন চমকে উঠে ভীতু নয়নে তার দিকে চায়। আদিবের রুষ্ট মুখ নজরে এলে সে ধীর আওয়াজে বলে, খাচ্ছি তো। আদিবের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় না, সে একইভাবে সে আদ্রিতা তা দেখে চোরের ন্যায় মাথা নুয়ায়, আঙুল দিয়ে ভাত নড়াচড়া করে। এদিকে তার কাণ্ড দেখে সকলেই চাপা হাসিতে ব্যস্ত। শুধু আদিবের বাবা নির্বিকার থেকে এক ফাঁকে গম্ভীর মুখে নিজের মতামত রাখলেন। বিয়ে হয়েছে তোমাদের, এখনো তুই তুকারি কেন? বাইরের মানুষ হলে কি বলবে? আর মেয়েটাকে অযথা ধমকাবে না তুমি। নিজের বাবার কথা শুনে আদিব যেন টাসকি খেল। সরু নয়নে কিয়ৎক্ষণ চেয়ে রইল বাবার দিকে। তার বউকে কাছে আসতে দেয় না, আবার তুই তুকারি নিয়ে ওনার প্রবলেম না। বাহ, ভালোই দ্বিমুখে আচরণ করতে জানে তার পিতা। সে মৃদু শ্বাস ছেড়ে গলা ঝেড়ে নিজ মন্তব্য পেশ করল। বউকে শাসন করা স্বামীর কর্তব্যের মধ্যে পড়ে, এটাকে ধমক বলে না বাবা। শফিক রহমান পাশ ফিরে গম্ভীর মুখে ছেলেকে একবার দেখে নিলেন, তবে কোনো প্রত্যুত্তর না করে পুনরায় খাবারে মন দেন। পরক্ষণে সকলে মিটিমিটি হাসিতে খেতে ব্যস্ত হলে আদ্রিতা ফের মাথা তুলে একবার আদিবের দিকে চায়। আশ্চর্যজনকভাবে আদিব তাকেই দেখছে সরু দৃষ্টিতে। তার চোখ মুখ শক্ত, তাদের চোখাচোখি হতে আদ্রিতা ভিমড়ি খায়। তৎক্ষণাৎ শানিত নজর থেকে দৃষ্টি সরিয়ে দ্রুত হস্তে সে খাবার মুখে পড়ে খাবার চিবোতে নিয়ে বিড়বিড় করে আওড়ায়, এমন ক্ষেপে আসছে কেন? আমি আবার কি করলাম? সময় খুব দ্রুত অতিক্রান্ত হয়। বিরামহীন গতিময়তা তার নিঃছন্দ বজায় রেখে তা কেবল সামনের দিকে এগিয়ে চলে। সময়ের কোনো পিছুটান নেই, তবে মানুষের অবশ্যই পিছুটান আছে। সময় অসময়ে অতীতের কথা ভেবে তারা না চাইতেও থমকে যায়, আবারও ফিরে পেতে চায় সেই সোনালি সুখময় দিনগুলো, কিন্তু তা তো আর ফিরে আসার নয়। যেদিন চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা কখনো সম্ভব নয়। শুধু মনের গহীন কোণে সেই সব রঙিন দিনগুলোর স্মৃতি রয়ে যায়, যে স্মৃতিগুলো আঁকড়ে ধরে ক্ষণে ক্ষণে আবেগ আপ্লুত হই আমরা। অতীতের ভাবনায় বিভোর আদ্রিতা ধীরে ধীরে বুজে রাখা চক্ষুদয় খোলে। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ স্বচ্ছ হাসিতে গগন পানে চায়। আজ খুব ছোটবেলাটা মনে পড়ছে তার। কি মধুর ছিল সেই দিনগুলো। হাসতো, খেলতো, কোনো চিন্তাভাবনা ছিল না, অথচ তখন বড় হওয়ার ইচ্ছায় দিনরাত অপেক্ষার প্রহর গুনত। আর আজ বড় হয়েও ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে বড্ড ইচ্ছে করে। কি অদ্ভুত মানুষের চিন্তা ভাবনা। দিবার ডাকে হঠাৎ হুঁশে ফেরে আদ্রিতা। সে তাকে চেঁচিয়ে ডাকছে, কিরে আদ্রিতা, কোথায় হারাইলি? আদ্রিতা সচকিত হয়ে পিছু ফিরে দিবার অস্থির মুখটার দিক কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থাকে। আজ লাস্ট এক্সাম ছিল তাদের। অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম শেষ, এবার থার্ড ইয়ারে উঠার অপেক্ষা। আদ্রিতা এসবই ভাবছিল এতক্ষণ যাবত। সময় কত দ্রুত যায়, এখনও মনে পড়ে দুই বেনি করে স্কুলে যাবার দিনগুলো। স্কুল কলেজ পেরিয়ে এবার ভার্সিটি লেভেল পেরোনোর ধাপে আছে সে। আজ পরীক্ষা শেষ হয়, ভার্সিটি আপাতত বন্ধ। দিবা হল ছেড়ে আজই ফিরে যাবে তাদের বাড়ি। তারই প্রেক্ষিতে পরীক্ষা শেষে আদ্রিতা বাড়িমুখী না হয়ে দিবার সঙ্গে সোজা হলে চলে এসেছে। তাকে বাসে তুলে তবেই সে বাসায় ফিরবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কাপড় গোছাতে ব্যস্ত দিবা অন্যমনস্ক আদ্রিতাকে লক্ষ্য করে ভুরু কোঁচকায়। কর্কশ স্বরে ফের বলে ওঠে, কি হয়েছে তোর?
কি ভাবিস এত? ডাকছি কখন থেকে? আদ্রিতা এবার ঠোঁট এলিয়ে কিঞ্চিত হাসে, তারপর জানালা থেকে ধীর কদমে এগিয়ে যায় দিবার কাজটাতে। বিছানায় বসে প্রত্যুত্তর করে, ছোটবেলার কথা খুব মনে পড়ছে রে। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি না? দিবা খানিক স্থির চেয়ে থাকে বান্ধবীর দিক, অতঃপর প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে জানায়, তা তো অবশ্যই। তবে হঠাৎ এই ভাবনা কেন? এমনি হঠাৎ মনে হলো তুই রেডি করেছিস সব রেডি, এজন্যই তো ডাকছি তোকে। চল বের হয়ে আবার। বাই দ্য ওয়ে, আদিব ভাইয়াকে আসবে। আদ্রিতার মুখটা মলিন হয়ে আসে তৎক্ষণাৎ, বিষাদ জমে মনে। আদিব ইদানিং তাকে সময় দিচ্ছে না, যদিও সে খুব কাজে ব্যস্ত থাকে, এটা আদ্রিতা জানে। কিন্তু ছুটির দিনগুলোতে সে বন্ধুদের সঙ্গে বাইরে বাইরে থাকে, তার সাথে নর্মাল কথা পর্যন্ত বলে না। আগে তো এমন করতো না, এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল বিধায় আদ্রিতা এসব ইগনোর গায়ে মাখেনি। কিন্তু এবার তো তার খারাপ লাগবে। লোকটার হঠাৎ কি হলো আদ্রিতা ঠিক বুঝে উঠতে পারছে না। দিবার কথার প্রেক্ষিতে সে এবার রুষ্ট মুখে উত্তর রাখল, ওনার মতো ব্যস্ত মানুষ আমাকে নিতে আসবে নাকি? তুইও তো আজকাল ফাও কথাবার্তা বলিস। ড্রাইভার আঙ্কেল আসবে, বাড়ির গাড়ি করেই যাব। দিবা চোখা নয়নে তাকায়, সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, কি হলো আবার তোদের মধ্যে? আদ্রিতা তাড়া দিয়ে বলল, কিছুই হয়নি, জলদি চল। দিবার কিছু বলার জো পেল না। পূর্ব হতেই রেডি ছিল বিধায় আদ্রিতার ব্যতিব্যস্ততায় নিজ ব্যাগ নিয়ে ছুটল তার পেছনে। দুই বান্ধবী ভার্সিটির হল থেকে বেরিয়ে মেন গেট পেরিয়ে রোডে এলো। দিবা এখান থেকে বাসে উঠবে, আর আদ্রিতার গাড়ি অলরেডি চলে এসেছে। দিবাকে বিদায় জানিয়ে সে বাসার পথ ধরবে। বাসের আশায় রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে রইল দুইজন। আদ্রিতা আশপাশ তাকাচ্ছে, হঠাৎ অদূরে দেখতে পেল অনিককে বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে। তবে নজর এদিকে সীমাবদ্ধ নয়, তারা নিজেদের গল্প গুজবে মগ্ন। আদ্রিতা ওদিক থেকে দৃষ্টি ফিরিয়ে সামনে তাকালো, এর মধ্যেই পাশ থেকে দিবার কণ্ঠস্বর কানে এলো, অনিক ভাইয়া তোর বিয়ের ব্যাপারে জানে? হঠাৎ পিছু ছেড়ে দিল যে, তোর জামাই বোধহয় ভালোই টাইট দিয়েছে না? আদ্রিতা বিরক্ত হয়ে বলল, ওই লোকের প্রসঙ্গ আসছে কেন বারবার? আমার বিয়ের ব্যাপারে বলার পর কেউ নেই, বর্ষা আপু বলেছে হয়তো। আর কোনো ছেলে বিবাহিত মেয়ের পিছু ঘুরবে? বেশি কথা বলিস না তো, বাসায় গিয়ে ফোন দিস। ওই যে একটা বাস আসছে, উঠে পড়। জানাবো, তুইও চলে যা। দিবার কথা না বাড়িয়ে বান্ধবীকে হালকা জড়িয়ে ধরে বিদায় জানিয়ে বাসের দিকে ছুট লাগালো। তার প্রস্থান দৃশ্য দেখে আদ্রিতা নিজেদের গাড়িতে এসে বসলো। গাড়ির পেছনের সিটে উঠে বসলে ড্রাইভার জিজ্ঞেস করলো, মামুনি কিছু খাইবা? ড্রাইভারের কথা শুনে আদ্রিতা বাহিরে তাকালো একবার। রাস্তার পাশে একটা আইসক্রিমের ভ্যান দেখা যাচ্ছে। সে মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, আঙ্কেল একটা আইসক্রিম আনি দিন তো, তাহলেই হবে। ঠান্ডা লাগবো মামুনি, অন্য কিছু আনি? এখন বেশি ঠান্ডা নেই তো আঙ্কেল, আইসা আনতাছি। আদ্রিতার জেদ মাখা কথায় ড্রাইভার মতিন মিয়া না পারতে গাড়ি থেকে নেমে আইসক্রিম এনে দিলেন তাকে। আদ্রিতা তখন খুশি মনে আইসক্রিম হাতে নিয়ে খেতে শুরু করলো। অতঃপর আর দেরি না করে গাড়ি চালল বাসার উদ্দেশ্যে। দিন গড়িয়ে রাত নামলো। কৃত্রিম লাইটের আলোয় আলোকিত হলো রাতের শহর। রাত 8টা। রায়ান সবেমাত্র অফিস থেকে ফিরেছে। বাসায় প্রবেশ করেই তার দৃষ্টি নিবদ্ধ হলো রান্নাঘরে থাকা নোভার দিকে। মেয়েটা কাজে ব্যস্ত, সে এসেছে শুনেও তার বউটা নরণচরণ নেই। তার মা এসে দরজা খুলে দিয়ে গেল। রায়ান প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ফর্মাল ড্রেস আপে ড্রয়িং রুমে গিয়ে বসলো। অতঃপর সোফায় গা হেলিয়ে বসে হাঁক ছাড়ল, মা তোমার ছেলে বউকে বলো তার স্বামীর জন্য শরবত নিয়ে আসতে। রায়ানের মা ভুরু কুঁচকান, জবাবে চাপা স্বরে বলেন, চিৎকার করছিস কেন? আসতে বলা যায় না? মেয়েটা কাজ করছে, বস, আমি নিয়ে আসছি। রায়ান সোজা সাপটা বলল, না, ওকে নিয়ে আসতে বলো। আমি রুমে গেলাম। রায়ান সোফা থেকে উঠে আর না দাঁড়িয়ে হনহন করে নিচের ঘরে চলে গেল। রায়ানের মা সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে ছেলের কথা রক্ষার্থে নিজেও রান্নাঘরের দিকে ছুট লাগালেন। কিছুদিন ধরে নোভা নিজের বাবার বাড়ি যেতে চাইছে। দিনরাত একই ঘ্যান ঘ্যান করছে রায়ানের কানের কাছে, অথচ সে নিজের বাবার বাসা থেকে ফিরেছে 1 মাসও হয়নি।
রানের প্রচুর মেজাজ খারাপ হচ্ছিল, এতে তবুও কিছু বলেনি বউটা তার কষ্ট পাবে বলে। কিন্তু গতকাল ফিরে একই ঘ্যান ঘ্যান করায় সে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি। তখন নোভাকে ধমকে একদম চুপ করিয়ে দিয়েছিল সে। একই কথা আবার বললে থাপ্পড় দেবারও হুমকি দিয়েছিল। সেই থেকে বউটা তার সঙ্গে কথা বলছে না। আজ সারাদিন তার কল রিসিভ করেনি। বউয়ের রাগী মুখটা স্মরণ করে রান হঠাৎ মিটিমিটি হাসে। তার কি দোষ? মেয়েটিকা ছাড়া আজকাল ঘুম হয় না, সেটা কি ও বোঝে না? শুধু দুদিন পর পর বাপের বাড়িতে চলে যেতে চায় পাষাণ বউ তার। রানের ভাবনার মাঝেই শরবতের গ্লাস হাতে নোভা প্রবেশ করলো রুমে। রান ফ্রেশ হয়ে টান টান ভঙ্গিমায় বিছানায় শুয়েছিল। নোভাকে দেখে সংবিত পেয়ে উঠে বসল। তবে নোভা তার দিকে না চেয়ে এগিয়ে এসে বেডসাইড টেবিলে গ্লাসটা রাখল। নিঃশব্দে ফের চলে যেতে নিলে রান আদুরে স্বরে ডাকল, জান শোনো। নোভা তার ডাক শুনেও না শোনার ভান করে যাচ্ছিল, কিন্তু রান তাকে যেতে না দিয়ে হাত টেনে ধরল। নোভা তৎক্ষণাৎ গরম চোখে এসে গম গমে স্বরে বলল, হাত ছাড়ো আমার। রান নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা এক টানে নোভাকে নিজের কোলে নিয়ে আসলো। নোভা এতে হতভম্ব হয়ে তাকালে রান দুষ্টু হেসে তাকে চোখ টিপে দিল। মুহূর্তে শাড়ির ফাঁক গলে নোভার উদরের হাতের বিচরণ ঘটিয়ে ঘাড়ে চুম খেয়ে বলল, রাগ কমা যান, সামনে শুক্রবার আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব তোমাকে, প্রমিস। প্লিজ এখন কাছে থাকো, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, জানো না? নোভা হাত ছাড়ানোর চেষ্টা করে রাগী গলে বলল, ইস ছাড়ো, খারাপ লোক, তোমাকে চেনা আছে আমার, কালই ভুলে যাবে এ কথা। রান এবার নোভাকে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। নোভাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফিসফিসে বলল, ভুলবো না, প্রমিস করলাম তো। নড়াচড়া করো না তো, আদর করতে দাও যান। রানের কার্যকলাপে নোভা আর কিছু না বলে তার বুকে মুখ গুজে লাজুক হাসে। রানের ওষ্ঠ স্পর্শের উন্মত্ততায় হাত বাড়িয়ে পিঠ আঁকড়ে ধরে তার। চোখ বুজে শুধু অনুভব করে নিজ স্বামীর এহেন সুখময় ভালোবাসার ছোঁয়া। শুক্রবারের সকাল, পূর্ব আকাশে সূর্যটা ঝিলিক দিয়ে উঠেছে। মিঠে আলোর সহিত ধীর পবন পরিবেশকে করে তুলেছে নাতিশীতোষ্ণ। শীতের রেশ ধীরে ধীরে কমছে। আগের মতো হাড় কাঁপানো শীত অনুভব হয় না এখন। তবে সকালে উঠে শাওয়ার নেওয়াতে কিঞ্চিত শীতের প্রাদুর্ভাব পড়েছে আদিবের ওপর। খালি গা, উদম পিঠে পানির বিন্দু বিন্দু কণাগুলো এখনো বিদ্যমান। ওয়াশরুম থেকে বেরিয়ে সফেদ রঙা টাওয়াল দ্বারা চুল মুছছে সে এখন। চুল মুছাকালীন ধীর পায়ে হেঁটে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আজ তাহিরের বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হবে এবং সেটা অবশ্যই দিবা। তার বাবা দীর্ঘদিন পর মেয়ে দেখতে যাওয়ার মতো মত দিয়েছেন। আজ তারা সব বন্ধু সহ তাহিরের বাবা মা গিয়ে মেয়েকে দেখে আসবে। সেজন্য ছুটির দিনেও তার এত সকাল সকাল ওঠা। আদিপ মৃদু শ্বাস ছাড়ে। তোয়ালেটা বিছানায় ফেলে পরক্ষণে কিছু একটা ভেবে হেসে ওঠে আপন মনে। এই মুহূর্তে আদ্রিতা তার পাশে থাকলে হয়তো ভুরুক মুচকাতো এবং বিড়বিড় করে আওড়াতো, ভেজা তোয়ালে কেউ বিছানায় রাখে, আপনি এমন কেন? আদিপ এসব ভেবে ঠোঁট এলিয়ে হাসে। সে মানুষটা খুব গোছালো হলেও তোয়ালেটা কখনোই ঠিক জায়গাতে রাখে না। শত চেষ্টা করেও এই অভ্যাস পাল্টাতে পারেনি সে, আর পাল্টাবেও না ভাবছে। তার করা কিছু অগোছালো কাজের জন্য যদি বউয়ের আদুরে শাসন পাওয়া যায় তাতে মন্দ কি? আদিপ হাস্যরত অবস্থাতেই বডি স্প্রে করে নিল, তারপর গায়ে সাদা শার্ট জড়িয়ে ইন করে নিল কালো প্যান্টের সহিত। অতঃপর হালকা নীল রঙের ব্লেজার জড়িয়ে নিল গায়ে। চুলে ব্যাকব্রাশ করে খোঁচা খোঁচা দাড়িগুলোতে খানিক হাত বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর পা বাড়ালো দরজার দিকে। ঠিক আদ্রিতার রুমের কাছটা এসে পা থমকে গেল সে। দরজা খোলা পেয়ে সুরসুর করে ঢুকে পুনরায় দরজা চাপিয়ে দিল। মেয়েটা কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে। ফজরের নামাজ পড়ে হয়তো দরজা খুলে রেখেছিল। অবশ্য ইদানিং দরজা খোলাই রাখে সে। কেন রাখে তা আদিবের অজানা। একদিন জিজ্ঞেস করতে হবে পাজিটাকে। রাতের ঘুম বাদ দিয়ে তাকে দেখার উদ্দেশ্যে দরজা খুলে রাখে না তো? নিজস্ব ভাবনা ছেড়ে আদিব সামনে এগোলো। আদ্রিতার পাশে বসে ধীরে ধীরে কম্বল সরিয়ে উন্মুক্ত করলো তার স্নিগ্ধ মুখটা। মেটারিতে কপাল কুঁচকালো, ঘুমে বিভোর। আদিব আলতো হাসে, খানিক মোহগ্রস্তের ন্যায় চেয়ে থাকে। আদ্রিতার কপালে চুমু খায়। তার এলোমেলো চুল, ঠোঁট,
ফুলিয়ে ঘুমানো সবই ফের তাকে আকৃষ্ট করে, মুহূর্তে প্রণয়ের দহন যন্ত্রণা বাড়ায়, বড্ড নাস্তানাবুদ করে ছাড়ে তাকে। আদি প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে, গভীর দম নিয়ে আওড়ায়, তোকে ছেড়ে আর থাকতে পারছি না, বুকটা শুধু খালি খালি করে। অথচ কেউ আমার কষ্টটা বুঝতে চাইছে না রে, তুই না আমার পরিবার। বেলা 11টা। তাহির তার বাবা মা ও বন্ধুদের নিয়ে চলে এসেছে দিবাদের বাড়ি। যতটা ফুরফুরে মন নিয়ে আজ এসে তার প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে এসেছিল, ঠিক তার চেয়ে দ্বিগুণ বিষাতে এখন ডুবন্ত হচ্ছে মন। এর প্রধান কারণ হচ্ছে দিবার ভাই দীপ্ত। বাসায় প্রবেশ করে দীপ্তকে দেখে তার মাথা ঘুরে গেছিল কিভাবে এখানে। দীপ্ত অবাকের চরম পর্যায়ে পৌঁছে ফ্যালফ্যাল নয়নে তাকিয়েছিল তার দিকে। তবে বাসায় মানুষজনের সমাগম ছিল বিধায় মুখ ফুটে কিছু বলতে পারেনি। তাদেরকে ড্রয়িংয়ের সহিত নিজে বসেছিল গুরুজনদের সহিত। তবে কোনা চোখে বারবার তাহিরকে দেখে ভুলছে না সে। তার এই চাহনি দেখে তাহির উসখুস করে ওঠে, চরম অস্বস্তিতে জমে বসে থাকে। পাশে থাকা তার বন্ধুদের এদিকে আপাতত মন নেই, বিয়ের কথাবার্তা চলছে, সেটাতে এখন সামিল তারা। সেই সাথে দিবাকে আনার তোড়জোড় চলছে। তাহিরের মনে হঠাৎ ভয় ঢুকেছে, কি হবে সে বুঝতে পারছে না। খানিক পর দিবাকে নিয়ে আসা হলো। শাড়ি পরুয়া দিবা সুশ্রী চেহারা দেখে তাহির ভয়, দুশ্চিন্তা সব ভুলে কিয়ৎক্ষণ থমকে রয়, নিষ্পলক চাহনিতে চেয়ে থাকে মেয়েটার পানে। পুরোটা সময় দিবা মাথা নিচু করে বসেছিল, মাঝে মাঝে তার মায়ের করা টুকটাক প্রশ্নের উত্তর দিয়েছে কেবল। মেয়ে দেখা পর্ব শেষ হলে দিবাকে পাঠিয়ে দেওয়া হলো তার রুমে। অতপর তারাও নাস্তা সেরে সেদিনের জন্য ওঠার প্রস্তুতি নেয়। তাহিরের মায়ের অবশ্য খুব পছন্দ হয়েছে দিবাকে, যেটা ওনার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল। উনি চাইছিলেন আজই মেয়েকে আংটি পরিয়ে যেতে, কিন্তু দিবার পরিবার তখন খুব অমায়িকভাবে বললেন তারা ভেবেচিন্তে রাতের দিকে সিদ্ধান্ত জানাবেন। তারাও আর অমত করেনি। তাদের কথা মেনে সে মুহূর্তে বাড়ি মুখে রওনা দিয়েছে সবাই। বাসায় ফেরার পথে গাড়িতে বসেও তাহির ছিল আনমনা। যেখানে আজ তার আমোদে প্রফুল্ল থাকার কথা, সেখানে চিন্তিত মুখে চুপচাপ বসে আছে সে। এই গাড়িটাতে শুধু তার বাবা বন্ধুরা মিলে যাচ্ছে, আর তার মা বাবা অন্য গাড়ি করে বাসার পথ ধরেছে। তাদের গাড়ি গাজীপুর পেরিয়ে ইতিমধ্যে উত্তরে প্রবেশ করেছে। আদিব ড্রাইভ করছে সুদক্ষ কায়দায়। তার পাশের সিট দখল করে বসে আছে রাফি। সে আপাতত ঝিমানো অবস্থায় সিটে গায়ে হেলিয়ে রেখেছে। পেছনের সিটে বসেছে রান, তাহির ও শিফাত। রানের গভীর মনোযোগ ফোনের দিকে নিবদ্ধ থাকলেও শিফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাহিরের মুখাবয়ব খেয়াল করছে কিছুক্ষণ যাবত। কেবল অন্যমনস্ক হাবভাব, তার দৃষ্টি বাইরে স্থির, ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে, কিন্তু সেটা কি? শিফাত কৌতূহল দমাতে না পেরে তার পাশে বসা তাহিরের উদ্দেশ্যে উঠে বলে চড়া গলায়, কি ভাবতেছিস শালা? এমন দেবদাস সেজে বসে আছিস কেন? অদ্ভুত, কি হয়েছে হঠাৎ? শিফাতের কথায় বাকি তিন বন্ধুর নজর স্থির হয় তাহিরের দিকে। আদিব ভিউ মিউরে কপাল কুঁচকে তাকায় এক পলক। তাহিরের বিষণ্ণ বদনখানা এতক্ষণে বন্ধুদের মুখপানে ঘোরাফেরা করে। অতঃপর রুষ্ট ভঙ্গিমায় বলে ওঠে, ওই দীপ্তর বাচ্চা আমাকে রিজেক্ট করে দিবে কিনা সেটাই ভাবছি। আমি নিশ্চিত ও কিছু একটা ঝামেলা পাকাবে। শিফাত ভুরুকুঞ্চন করে বলে, দীপ্তকে আবার কি আবল তাবল বলছিস? আবল তাবল না, দীপ্তি হলো দিবার ভাই। আমাদের সামনে যে বসেছিল দেখিসনি? ও আমার দু চোখে দেখতে পারে না দোস্ত। এখন ওর বোনরে আমার হাতে তুলে দিবে বল? ভাল লাগতেছে না আমার কিছু। দিবার ভাই ওই যে হারামিটা, আমি চিন্তাও করি নাই। তাহিরের কথায় সবাই আহাম্মক বনে চেয়ে থাকে খানিক। অতপর রান ফোন রেখে সুকৌশলে জিজ্ঞেস করে, কাহিনী কি স্পষ্ট করে বল। দিবার ভাইকে কেমনে চিনিস? আর তোকে রিজেক্টই বা কেন করবে? তাহির সশব্দে দম ছাড়ে, প্রত্যুত্তরে রয়েছে বলে, তোদের মনে আছে একবার যে আমি বলেছিলাম আমাদের ভার্সিটির এক ছেলের সঙ্গে ক্যাসাল লাগছে আমার? সেই ছেলেটা দীপ্ত ছিল। আমার ভার্সিটির একটা মেয়ে পছন্দ করত, আবার সেই মেয়েকে পছন্দ করতে দীপ্ত শালায়। আমি কোনো রিলেশনশিপে ছিলাম না, তোরা জানিস। কিন্তু দীপ্ত হিংসা থেকে অযথা আমার সঙ্গে ঝামেলা করছে। ওর ধারণা ছিল আমি মেয়েটারে পছন্দ করি। সেই দীপ্ত যে আমার হবু সম্বন্ধী হইব কে জানত? এই ঘটনার রেশ ধরে ওই যদি দিবারে আমার কাছ থেকে আলাদা করে, আমি ওর উচিত শিক্ষা দিব। সবাই তখন চুপচাপ তাহিরের কথা শোনে। তারা সবাই স্কুল ফ্রেন্ড হলেও ভার্সিটি লেভেলে এক একজন ছিল আলাদা জায়গায়।
তবে মনের টান থাকায় তাদের বন্ধুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ চির ধরেনি। সমস্ত কথা কর্ণগোচর হলে রান গা ছাড়া ভাব দেখে বলে ওঠে, এত টেনশনের কিছু নেই, বিয়েতে রাজি না হলে মেয়েকে উঠিয়ে নিয়ে আসবি, দিবা তো রাজি তাই না? তাহির গমগমে স্বরে বলে, দিবা রাজি হলে কি হবে, ওর পরিবার না মানলে আমার কাছে আসবে সে। এতদিন এটা বুঝেছি মেয়েটা খুব পরিবার ভক্ত, ওর বাবা মা ভাইয়ের কথা ছাড়া এক পাও নড়বে না। শালা তোরা বুঝবি না আমার কষ্ট, চুপ থাক। তাহিরের ক্রোধিত বাক্যে রান তৎক্ষণাৎ ফুঁসে উঠে জানালো, একদম মেজাজ দেখাবি না, আজ আমার বউরে নিয়ে তার বাবার বাসায় যাওয়ার কথা ছিল, শুধু তোর কারণে যাওয়াটা ক্যান্সেল করে এখানে এলাম। আবার রাগ দেখাস, আজ রাতে যে আমার বউ তার কাছে আমাকে ঘেঁষতে দিবে না, সেই কষ্ট কি তোরা বুঝবি? এ মুহূর্তে রাহানের এরূপ আবলামি কথাবার্তা শুনে শিফাত ও রাফি হুহা করে হেসে দিল। অন্যদিকে তাহির গরম চোখে তাকে ভস্য করে চিবিয়ে বলল, সারা নির্লজ্জ সর, বউ ছাড়া কিছু বোঝে না। রান নিজের ফোন পকেটে পুরে আবার ঘোর প্রতিবাদে সুরে বলল, বিয়ে কর, তারপর বুঝবি মানুষ কেন বউ বউ করে। তুই তো বিয়ের আগেই প্রেমিকার জন্য সাথী যেও না ছেড়ে বলে বলে কাঁদতেছিস, আবার আমারে বলদা বলিস। তাহির কি বলবে আর ভেবে পায় না, শুধু অগ্নি চোখে রানের দিকে সে কটমট করে তাকিয়ে থাকে। রান সেই কটমট চাহনিকে পাত্তা না দিয়ে ফের ফোনে মগ্ন হয়। ওদিকে শিফাত রাফি গা কাঁপিয়ে হাসছে। তাদের কাণ্ড দেখে এ যাত্রা আদিবের ঠোঁটেও দেখা গেল কিঞ্চিত হাসির রেখা। মনের কোণে সূক্ষ্ম এক অভিমান, চোখ মুখ আধারাচ্ছন্ন, বিষাদের অনলে জ্বলে পড়ে যাচ্ছে অন্তর। মায়াকারা চোখ দুটো অন্ধকার আকাশ পানে নিবদ্ধ আদ্রিতার। দিন গড়িয়ে রাত নামলো, অথচ আদিবের দেখা নেই। আজ ছুটির দিন ছিল, তবুও তার সঙ্গে সময় কাটানো তারা নেই। তার খানিক আগে বান্ধবীর থেকে জেনেছে তারা দুপুরের দিকে গাজীপুর থেকে ঢাকায় ব্যাক করেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। তার প্রতি কি টান কমে যাচ্ছে ওনার। সকালে দেখা দিল না, ফিরবে রাতে, তখনও তো দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তারা হাতির ঝিল থেকে ফেরার পর আর ভালো সময় কাটায়নি। মাঝে মধ্যে অল্প সাক্ষাৎ হলেও লোকটা কথা বলতে চাইতো না, এক প্রকার এগিয়ে যেত। এতদিন আদ্রিতার পরীক্ষা ছিল বিধায় সেও এ ব্যাপারটাকে তেমন পাত্তা দিত না। তবে এখন মনের আনাচে কানাচে তীব্র অভিমানের রেশ বিদ্যমান। আচ্ছা, আদিব কি কোনো কারণে তার উপর রেগে আসছে? কিন্তু কেন রেগে থাকবে? কি করেছে সে? আদ্রিতা কোনো সদুত্তর পায় না। ছাদের রেলিং ঘেঁষে স্থির দাঁড়িয়ে রয়। একসময় মনের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে দু চোখ বেয়ে। নির্দয় লোকটা আসুক আরেকবার, সেও কথা বলবে না, তাকে তো উচিত শিক্ষা দিবেই সে। মনে মনে অভিমানী কথাগুলো আওড়ে আদ্রিতা চোখ মুছে, অতঃপর বাম দিকে নজর রেখে নির্নিমেষ চেয়ে রয়। ছাদের বাম পাশটায় মাহিম ও আরাফ দৌড়াদৌড়ি করছে। দুষ্টু মাহিম পিচ্ছু আরাফকে খোঁচাচ্ছে, আর সে ভয়ঙ্কর মুখাবয়ব করে তার পিছু ছুটছে। আদ্রিতা এ যাত্রায় তাদের কাণ্ড দেখে হেসে ওঠে, খানিক নড়েচড়ে গলা উঁচিয়ে সাবধান করে, পরে ব্যথা পাবি ফাজিল, নিচে আয়। এই মাহিম, থামবি তুই? মাহিম দৌড় থামায়, হাঁটু মুড়ে বসে দম ফেলে। তখনই আরাফ এসে দুহাত মুঠো করে ধরে, মাহিমের চুল টেনে দৌড় দেয়। আরাফের কাণ্ডে মাহিম হকচকালে, আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। আরাফ ততক্ষণে ঊর্ধ্ব শ্বাসে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেছে। মাহিম উঠে দাঁড়ালো, ভোতা মুখে, বোনের হাসিমাখা মুখের দিকে চেয়ে রইল আদ্রিতা। তার কপালে টোকা দিয়ে বলল, নিচে চল বদমাইশ, মৌ আপু রসমালাই বানাচ্ছে, খাবি আয়। আদ্রিতা তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে মাহিমও বোনের পিছু পিছু নেমে এলো। মৌ রান্নাঘরে পুরো দস্তর ব্যস্ত। ভাই বোনের আবদারে আজ রসমালাই করছে সে। বিভিন্ন আইটেম সে ভালোভাবে রাখতে পারে, এর মাঝে রসমালাই অন্যতম। আদ্রিতা ছাদ থেকে সোজা রান্নাঘরে এলো, এসে দেখলো রসমালাই প্রায় হয়ে এসেছে, আর তার পাশে মৌমাছির ন্যায় ভো ভো করছে মৌমি ও বর্ষা। আদ্রিতাও গিয়ে তাদের সঙ্গে যোগ দিল। মৌমি এর মাঝে বোনের উদ্দেশ্যে তারা দিয়ে বলল, তাড়াতাড়ি করো না আপু, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। আর ওদিকে বেচারা সোহান ভাই হয়তো তোর ফোন কলের জন্য অপেক্ষা করছে, জলদি কর ফাস্ট। মৌমির কথা শুনে বর্ষা আর আদ্রিতা সশব্দে হেসে উঠল, আর মৌ রসমালাই নাড়ানো বাদ দিয়ে বোনের দিয়ে গরম চোখে তাকালো। শাসিয়ে বলল, বাজে বকবি না, চর খাবি কিন্তু। মৌমি দাঁত কিলে হেসে বলল, নো, রসমালাই খাবো, চট্টর খাই না আমি।
তাদের কথার মাঝেই বাসার কলিং বেল বাজলো। অমনি আচমকা আদ্রিতার বুকের ভেতরটা ধক করে উঠল। আদিব এসেছে নিশ্চয়ই। মুখ থেকে হাসি নিমেষেই উধাও হলো তার। চুপচাপ স্থির হয়ে বসে রইল। মৌমি রান্নাঘর থেকে উকি দিয়ে দেখলো আদিব বাসায় প্রবেশ করছে। চোখমুখ গম্ভীর তার। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে এসে আদ্রিতার উদ্দেশ্যে চাপা স্বরে বলল, ভাইয়া এসেছে, যা দেখ কি প্রয়োজন। আদ্রিতা পূর্ব রাগের বশবর্তী হয়ে রুষ্ট মুখে জবাব দিল, আমি পারবো না। আদ্রিতার কথায় অবাক হলো না কেউ, কারণ সবাই জানে ইদানিং আদিব তার সঙ্গে দেখা করে না বলে সে রাগ করে বসে আছে। এখানে কেউ আর কিছু না বললেও ড্রয়িং রুম থেকে ডাক পড়ে। আদ্রিতা নড়তে বাধ্য হলো। আফসানা ডাকছেন তাকে। আদ্রিতা সেই ডাক উপেক্ষা না করে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। ড্রয়িং রুমে বসেছিল আদ্রিতার বাবা ও দুই চাচা। তারা সন্ধ্যার সময়টাতে চা নাস্তা করে ব্যবসায়িক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলেন। আদিব এসে সোফার এক কোণে বসলো। আদ্রিতাকে আসতে দেখে মোলায়েম স্বরে বলল, এক গ্লাস পানি এনে দাও। আদিবের কোমল স্বর কানে যেন ঝংকারের ন্যায় বাজলো আদ্রিতার। লোকটাকে পাত্তা না দেয়ার ভাবনা থাকলেও এহেন আবদার উপেক্ষা করতে পারল না সে। চুপচাপ ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি এনে আদিবের সম্মুখে ধরল। আফসানা মিটিমিটি হাসলেন। আদিবের বাবা ছেলের তুমি সম্বোধন শুনে খানিক স্থির চেয়ে থাকলে পরক্ষণে দৃষ্টি ঘোরালেন। আদিব পানি খেয়ে সোজা রুমের দিকে হাঁটা ধরল। আদ্রিতা হঠাৎ খেয়াল করলো আফসানা আছেন ড্রয়িং রুমে। আদিব তো চাইলে তার মায়ের কাছেই পানিটা চাইতে পারত, কিন্তু সেটা না করে সে তাকে রান্নাঘর থেকে ডেকে এনে তারপর পানি খেয়ে রুমের উদ্দেশ্যে গেল। আদ্রিতার কেন জানি এই ব্যাপারটা একদম মন ছুঁয়ে গেল। তার রাগের কারণটা তবে ধরতে পেরেছে কঠোর পুরুষটা। রাত বাড়ছে ক্রমশ। শুনশান নিস্তব্ধ হয়েছে প্রকৃতি। নীলসে আবছা আলো রুমের ভেতর। কপালে হাত চেপে সোজা শুয়ে আছে আদিব। রাত্রি 12টা পেরিয়ে গেছে, অথচ তার চোখে এখনো ঘুমের হানা দিচ্ছে না। দু চোখ বুঝিয়ে ঘণ্টাখানেক শুয়ে থেকেও লাভ হচ্ছে না কোনো। ঘুমেরা বুঝিয়ে আজ ছুটি নিয়েছে তার থেকে। আদিব তপ্ত শ্বাস ছাড়ে। শুনেছে সে বারবার মানুষ পটে। আদ্রিতার লাজুক মুখটা ভেসে উঠছে। তাতে অশান্ত হচ্ছে তার মন। মেয়েটার লাজুক মুখটা স্মরণে এলে তাকে বড্ড আদর করতে ইচ্ছে করে। লাজে রাঙা গাল দুটোতে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করে। নিজের পুরুষালী শক্ত বুকটাতে মেয়েটার আদুরে মুখখানা চেপে ধরে শান্তির নিদ্রায় তলিয়ে যাওয়ার বাসনা চাপেও নিত্যদিন। কিন্তু তার বাবার করা নিষেধাজ্ঞার কারণে মেয়েটাকে চাইলেও কাছে টানতে পারছে না সে। এক অদৃশ্য বাধা যেন দুজনের মধ্যকার দূরত্ব বাড়াচ্ছে দিনকে দিন। আদিবের আর ভালো লাগে না ইদানিং। বাবার কথা স্মরণ করে আদ্রিতার থেকে পালিয়ে বেড়ালেও দিন শেষে ভীষণ অস্থির লাগে তার। ঘরের পাশে তার বিয়ে করা হালাল বউ, অথচ তাকে জড়িয়ে ধরে একটু ঘুমাতে পারছে না। আর না পারছে মেয়েটাকে ভালোবাসার আবেশে রাঙিয়ে দিতে। আদ্রিতা যে তার ওপর অভিমান করে বসে আছে সেটা সে বুঝেও না বুঝার ভান করে এড়িয়ে চলতে হয় তাকে, নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। বিয়ে করার পর থেকে আদ্রিতার পাশে গেলে সুবোধ বালকের মতো থাকতে পারছে না আদিব। ওর পাশে গেলেই মনটা চূড়ান্ত মাত্রায় অসভ্য হয়ে বারবার শুধু নিষিদ্ধ অনুভূতিতে অগ্রসর হতে চায়। এজন্যই তো মেয়েটার থেকে সে দূরে দূরে সরে থাকে। ও কি তা বোঝে না বলেই তো অভিমান করে মুখ ফোলায়। আড়ালে নিশ্চয় কাঁদেও। দু চোখ বুজে রেখে আদিব নিঃশব্দে ঠোঁট প্রসার করে হাসে। সে অপেক্ষা করে আসছে শুধু সঠিক সময়ের জন্য। তারপর আর মেয়েটাকে দূরে সরিয়ে রাখবে না। নিজের বুকটায় ঠাঁই দিয়ে একদম আদরে মুড়িয়ে রাখবে আদ্রিতাকে। কিন্তু কতদিন অপেক্ষা করবে? আদ্রিতার অনার্স শেষ হতে আরও 2 বছর। এতদিন কি সে পারবে নিজেকে কন্ট্রোলে রাখতে? আদিব ভেবে পায় না। বাবাকে কথা দিয়েও ভুল করেছে। ধুর, এখন প্রণয় অনলে দিনকে দিন জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে সে রীতিমতো। আদিব ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ে। এর মাঝে হঠাৎ ক্ষীণ একটা আওয়াজে ভাবনাটা বাধাগ্রস্ত হলে সতর্ক হয়ে চোখ খুলে সে। ডিম লাইটের নীল রঙা আলোতে খানিক চেয়ে থেকে চক্ষুষ হয়ে এলে যা দৃষ্টিগোচর হয় তাতে চরম মাত্রায় বিস্মিত হয় সে। বক্ষ স্পন্দন মুহূর্তে জোরালো হয়। সে দেখতে পায় তার রুমের দরজা খুলে টুকটাক পায়ে এগিয়ে আসছে আদ্রিতা।
এই সময় এখানে কেন? তার মানে প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে আসে মেয়েটা। আচ্ছা ফাজিল তো। আদ্রিতা ক্রমশ গেলে আদিব কিছু একটা ভেবে ফের দু চোখ বন্ধ করে নেয়। সে দেখতে চায় তাই আদ্রিতা এসে কি করে। আদ্রিতা পা টিপে বিছানার কাছটা এগিয়ে এলো, সতর্কতা বজায় রেখে বসলো আদিবের সম্মুখে। কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে থেকে আদিবের গালে হাত বুলালো, অথবা নিচু কণ্ঠে জোর গলায় আওড়ালো, আপনি একদম ভালো না, খুব নির্দয়, পাষাণ লোক আপনি, নিজ বউয়ের মন বোঝেন না, অভিমান ভাঙানো তো বহুদূর, ভীষণ পচা আপনি। আদ্রিতার অভিমানী কথাগুলো শুনে আদিবের হাসি পেল খুব, তবু খুব কষ্টে ঘুমের ভান ধরে পড়ে রইল। কিয়ৎক্ষণ বাদে আদ্রিতা যা করলো তাতে তার নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। মেয়েটা একাধারে তার গালে কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে সর্বশেষ তার ওষ্ঠ মাছে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে এখান থেকে এক প্রকার পালিয়ে গেল যেন। আদিব আর সারা শব্দ পাচ্ছে না কোনো, তাই সে তরাক করে চোখ খুলল, অস্থির চিত্তে উঠে বসল। আদ্রিতা নেই, দরজা চাপিয়ে পুনরায় ফিরে গেছে নিজের রুমে। আদিবের বক্ষ মাঝে উত্তাল ঝড় বইল। শান্ত আদিব মুহূর্তে অস্থির হয়ে উঠল। কি করল মেয়েটা? ঠোঁটে আদ্রিতার দেয়া স্পর্শটা প্রণয় ঘরে ডুবিয়ে ছাড়ছে তাকে। নিঃশ্বাসের বেগ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। আদিব অনুভব করতে পারছে সে কন্ট্রোললেস হচ্ছে। এই মুহূর্তে বউটাকে আনতে হবে নিজের কাছে, নয়তো সে স্থির হবে না আজ। আদিব যেন সম্পূর্ণ অন্য এক ঘরে ডুবন্ত থেকে সম্মোহনের ন্যায় এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে সামনে এগিয়ে আদ্রিতার কক্ষের সম্মুখে এসে থমকে দাঁড়ালো, অতঃপর গভীর এক নিঃশ্বাস ছেড়ে দরজা ঠেলে ঢুকে গেল রুমের ভেতর। আদ্রিতা সবেমাত্র শুয়েছিল, আচমকা দরজা খোলার আওয়াজে ভুরু কুঞ্চন করে মাথা তোলে। ডিমলাইটের মৃদু আলোতে আদিবকে চিনতে ভুল হয় না তার একটুও। এই মুহূর্তে তাকে এখানে দেখে ছটফট করে ওঠে সে। আখি যুগল বড় বড় হয়ে থমকে রয়। তার মানে আদিব জেগেছিল আজ। খানিক আগের তার কথা, আদরের স্পর্শ সব দূর। আজ কি করে ফেলল সে? আদিবের এগোনোতে আদ্রিতা শুকনো গলায় ঢোক গিলে আতঙ্কে আড়ষ্ট হয়ে কম্বলটাকে দু হাতে আরো শক্ত করে চেপে রাখে নিজের সাথে। হৃৎপিণ্ড দুরু দুরু স্পন্দনে স্পন্দিত। আধো বোঝা চোখের দৃষ্টি নিষ্পলকভাবে দেখে চলেছে মানুষটাকে। আদিব ক্রমশ অগ্রসর হচ্ছে। তার শানিত চক্ষু যুগল আজ ঘোর লগ্নতায় ডুবে আছে। লম্বা চওড়া সুদর্শন মানুষটা ধীর পায়ে ঠিক বিছানার কাছটা এসে থেমেছে। কম্বলে ঢাকা আদ্রিতাকে একবার দেখে নিয়ে বিলম্বহীন বিছানা উঠে আসে সে। আদ্রিতাতে চমকে উঠে ঢোক গিলে ফেল, অস্থিরতায় চোখ দুটো খিঁচে বন্ধ করে নেয়। খানিক পর অনুভব করে আদ্রিবের অগ্রসরতা, ঠিক যেন তার মুখের ওপরে ঝুঁকে আছে মানুষটা। তার তপ্ত শ্বাস চোখে মুখে আছড়ে পড়ছে বিরতিহীনভাবে। নিঃশ্বাস ভারী হয়ে আসে আদ্রিতার। শরীরটা থর থরে কম্পনে তখনই কেঁপে ওঠে যখন নিজের কানের কাছটায় আদিবের ফিসফিসানো স্বরটা স্পষ্ট রূপে শুনতে পায়। তুমি জেগে আছো আমি জানি, ঘুমের ভান ধরে কোনো লাভ নেই। আদ্রিতা হাসপাস করে তৎক্ষণাৎ চক্ষুক পাট খুলে তার শ্যামসুন্দর পুরুষ সম্মোহন দৃষ্টিতে ঝুঁকে আছে তার দিকে। গায়ে কালো টি শার্ট, চোখে গভীর নেশা। আদিবের হাবভাব চাহনি দেখে আরো সংকুচিত হয়ে আসে আদ্রিতা। বুকের ভেতর অনুভূতির ঝড় ওঠে। কাপান্বিত স্বরে কোনরূপ বলে, আপনি এখানে কেন? আদিব খানিক হাসল বোধ হয়, অতঃপর মুখ এগিয়ে প্রিয়তমার কপালে চুমু খেলো সময় নিয়ে। আদ্রিতা আবেশের দু চোখ বুজে নিয়ে তার পিঠ আঁকড়ে ধরল আদিব। নিচু স্বরে জানালো, আমার বউ আমাকে আসতে বাধ্য করেছে। আদিব কথাটা শেষ করে আচমকা পাজা কোলে তুলে নিল আদ্রিতাকে। হকচকে উঠে আদ্রিতা তার টি শার্ট খামচে ধরে অসহায় গলায় বলল, কি করছেন? আদিব ততক্ষণে তাকে কোলে নিয়ে বিছানা থেকে নেমে গেছে। উৎকণ্ঠিত বউকে শান্ত করতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তার গালে ঠোঁট ছুঁয়ে আওড়ালো, আমার রুমে চলো। আদ্রিতাকে কোলে নিয়ে নিজ রুমের সামনে এসে থামল আদিব। বা হাতে হালকা ভিড় জড়ানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করে ফের দরজাটা বন্ধ করে দিল সে।
অতঃপর এগিয়ে গেল বিছানার দিকটায়। আদ্রিতা উৎকণ্ঠিত মনে ঘামছে রীতিমতো। তার চোখে দৃষ্টি এলোমেলো। আদিব তাকে বিছানায় শুয়ে দিতেই সে অত্যাধিক লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। গাঢ় সবুজ রঙা সালোয়ার কামিজ জড়ানো মেয়েটার ফর্সা গায়ে এই রংটা বড্ড ফুটে উঠেছে তার আকর্ষণীয় শরীরে। আদিব মোহমুগ্ধের ন্যায় চেয়ে থাকে তার প্রেয়সীর দিকে। মেয়েটার লাজুক মুখ, শ্বাস প্রশ্বাসের গভীরতা বড্ড বেসাইন করে তুলছে তাকে। হৃদগহ্বরের উত্তাল ঝড়ে নিজেকে দিশেহারা পথিকের মতো লাগছে এখন। সেই ঝড়ে দিকবিদিক হারিয়ে আদিব ধীরে ধীরে দূরত্ব কমায় দুজনের মাঝে। মোহগ্রস্ততায় আচ্ছন্ন হয়ে আদ্রিতার দিকে ঝুঁকে যায় তার বিশাল দেহ। মুহূর্তে আদ্রিতার হাত দুটোতে চুমু দিয়ে মুখ থেকে সরিয়ে নেয় সে। আদ্রিতা দুচোখ বন্ধ, পাপড়ি দুটো কাঁপান্বিত। গোলাপি ওষ্ঠজোড়ায় তীর তীরে কাঁপুনিতে এক প্রকার ঘায়েল হচ্ছে আদিব। ওষ্ঠকোণে স্মিত হাসি ফুটিয়ে আদিব তার বউয়ের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। তারপর তার কানের কাছটায় মুখ এগিয়ে দুষ্টু উক্তি ছড়ে। এখন লজ্জা পাওয়া হচ্ছে কেন? গভীরভাবে শুয়েছি এখনো। তাছাড়া তখন আদর করার সময় মনে ছিল না প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। আদ্রিতা লজ্জায় চোখ দুটো বুজে রাখে। মানুষটার শরীর থেকে আসে মিষ্টি সুবাস, নিঃশ্বাসের প্রগাঢ়তা মনে শিহরণ জাগাচ্ছে ক্ষণে ক্ষণে। তার বেকুল হৃদয় সংকুচিত হয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে রীতিমতো। সে কিছুদিন ধরেই রাতে চুপি চুপি আদিবকে দেখতে আসে। সেই সাথে খুব সঙ্গোপনে তার কপালে গালে চুমু দিয়ে যায়। প্রতিদিন তো ঘুমেই থাকে লোকটা, আজ যে জেগে থাকবে কে জানতো। সে জেগে আছে জানলে কখনো চুমু খাওয়ার সাহস তো করতো না সে। তার আগেই তো লজ্জায় তার বুকে মুখ লুকাত। আর আজ তার ছোঁয়ায় সুযোগ পেয়ে আনরোমান্টিক লোকটা হঠাৎ রোমান্টিকতে ডুবে গিয়ে তাকে কী সব ফিজিক্সের সূত্র শোনাচ্ছে দেখো। মৃদু দম ফেলে আদ্রিতা চক্ষু পাট খোলে। মায়াকারা চাহনি আদিব নামক সুদর্শন পুরুষের গাঢ় চাহনিতে নিবদ্ধ হলে বুকের ভেতরটা ধক করে ওঠে তাদের মাঝে সামান্যতম দূরত্ব অবশিষ্ট নেই। একটু নড়চড় হলেই আদিবের পুরুষালী ঠোঁট দুটো ছুঁয়ে যাবে তার কোমল ওষ্ঠদয়। আদিবের মনে নিষিদ্ধ অনুভূতির আনাগোনা। প্রিয়তমা স্ত্রীকে সম্পূর্ণ নিজের করে নেবার তাগিদ অনুভব করছে হৃদয়ে। অন্তঃস্থল বশীভূত হয়ে শুধু তার মাঝেই হারাতে চাচ্ছে বারংবার। মেয়েটার লাজুকতা আরও অস্থির করে তুলেছে তাকে। আদ্রিতার নিভু দৃষ্টিতে পলক্ষীন চেয়ে থেকে আদিব আচমকা তাদের ওষ্ঠদয়ের মিলন ঘটায়। গভীর প্রণয়ে ডুবন্ত থেকে দুটো হৃদয়ের উচ্চাটনতা ভারী মুহূর্তে নিঝুম রাত্রিতে তাদের নব্য প্রণয়াখ্যানের সূচনা হয় যেন। আদিবের বেসামাল ওষ্ঠ স্পর্শে আদ্রিতা আবেশের চোখ দুটো বুঝে নিয়ে টি শার্ট আঁকড়ে ধরে তার। আদিবের ছোঁয়া যেন সময়ের তালে গভীর হয় ক্রমশ। তার উন্মত্ততা আদ্রিতা নামক রমণীকে নাজেহাল করে ছাড়ে। অধর মায়া শেষে আদ্রিতা যখন কুণ্ঠায় হাঁসফাঁস করছে ঠিক তখনই শুনতে পায় আদিবের মিহি গলা স্বর, আই লাভ ইউ ওয়াইফ, আই এম সরি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, সো প্লিজ। আদিবের অর্ধপূর্ণ এক একটা অনুভূতিময় শব্দ কর্ণকুহরে প্রবেশ করলে আদ্রিতা লাজে নিজেকে গুটিয়ে নেয় আরও। ঘন ঘন দম ছেড়ে আদিবের পানে চায় একবার। মানুষটা এখনও তার সম্মতির অপেক্ষায় আকুল নয়নে সে। তার সেই নিঃস্বার্থ চাহনির কবলে পড়ে আদ্রিতা নিজেও দিকবেদিক হারিয়ে অনুভূতির স্রোতে ভেসে যায়। লজ্জার অতল গহ্বরে তলিয়ে গেলেও দুহাত বাড়িয়ে আদিবকে আঁকড়ে ধরে শক্ত করে তার লাজুক মুখটা ঢেকে ঠিক আদিবের বুকের মধ্যিখানে। আদ্রিতা নীরব সম্মতিটুকু বুঝে আদিব প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই প্রিয়তমার পুরো সত্তায় নিজ অস্তিত্ব জাহির করতে তৎপর হয়। মুখ ঝুঁকিয়ে গলায় মুখ ডুবিয়ে ভীষণ আদর করে তাকে। কোমলমতি আদ্রিতা নিজ স্বামীর এহেন প্রেমময় বর্ষণে সিক্ত হয় নিমিষেই। তার পাগল করে স্পর্শে দু চোখ মুদিয়ে শুধু অনুভব করে প্রিয় মানুষটার অস্থিরতা, আকুলতা ও ভালোবাসার তীব্রতা। ভোরের আলোক ছটায়
প্রকৃতিতে ভরসা ভাব বিরাজমান। মৃদুমন্দ কুয়াশারা বিদায় নিয়েছে আরও আগেই। এখন সূর্যকিরণ প্রকৃতিকে তাপ দিয়ে চলেছে আড়ম্বর সহকারে। মিঠে মিঠে রোদ্দুর গায়ে মেখে ছাদ থেকে ধীর কদমে নেমে আসেন আফসানা। ফজরের নামাজের পরপরই তিনি নিত্যদিন ছাদে হাঁটাহাঁটি করতে আসেন। ডায়াবেটিসের সমস্যা আছে তার। সকালবেলা হাঁটাহাঁটি না করলে শরীরটা বড্ড দুর্বল অনুভব হয়। তবে ডাক্তারের নির্দেশনা মোতাবেক চলছে, সেই দুর্বলতা বিলীন হয়। আজও ভোরের আলো ফোটার আগে ছাদে হাঁটতে এসেছিলেন তিনি। ছেলের রুমের পাশ দিয়ে যাবার সময় পা জোড়া থামলেন হঠাৎ। প্রতিদিন ছাদ থেকে নামার পর ঘুমন্ত ছেলেকে এক পলক দেখে যাওয়ার অভ্যাস আছে তার। আদিবকে অবশ্য নামাজের জন্য ডাকতে হয় না, সে নিজে থেকে উঠেই বাসার পাশের মসজিদে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে যায়। প্রত্যেক দিন তা টের পান তিনি। তবে আজ তো ছেলের সারা শব্দ শোনা গেল না। ছেলেটা কি ওঠেনি? আফসানার কপালে চিন্তার আভাস বলে তিনি ভিড়ানো দরজাটা হালকা করে খুলেন। দরজার সেইটুকু ফাঁক দিয়ে বিছানার দিকটায় নজর রাখলে তৎক্ষণাৎ আশ্চর্যের চোখ দুটো বড় হয়ে যায় তার। দৃষ্টিভ্রম মনে হয় প্রথম দিকে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে আসল ব্যাপারটা স্পষ্ট হয়। আদি বিছানায় তার বদলে শুয়ে আছে আদ্রিতা, কম্বল দিয়ে ঢাকা গা, শুধু তার আকর্ষণীয় চোখ দুটো দৃশ্যমান। ঝড়ঝরে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে পুরো বালিশ জুড়ে। ডান কাত হয়ে চোখ দুটো বন্ধ করে গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটা। আদ্রিতাকে তো এরা পূর্বে কখনো আদিবের রুমে দেখা যায়নি। আফসানা কেমন হকচকিয়ে যান। তাকে এখানে ঘুমন্ত অবস্থায় দেখে মুহূর্তে দৃষ্টি ঘোরান তিনি। আদিব বিছানা নেই। ওয়াশরুম থেকে অনবরত পানির আওয়াজ আসছে। আফসানা বেগম যা বুঝার বুঝে নেন। তিনি সেখানে আর দাঁড়াননি। দ্রুত পায়ে নজর লজ্জিত মুখে দ্রুত পায়ে দোতলা থেকে নিচে নেমে আসেন। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। ফাইনালি তাদের মিলন হয়েই গেল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।